ভালো করে কিসটাও করতে দিলে না। নো প্রবলেম, নেক্সট টাইম আবার দেখা হলে এত সহজে ছাড়া পাবে না। যাই, এখন ভার্সিটিতে যাই। এইখানে একা দাঁড়িয়ে থেকে কি করব? আউচ! এত জোরে গোতা মেরেছে যে মাটিতে পাটাও ভালো করে লাগাতে পারছি না। তারপর তামিম কোনো রকমে পা টেনে টেনে আবার ভার্সিটিতে এসে তার ক্লাসে চলে গেল। এদিকে মায়া দৌড়াতে দৌড়াতে তার ক্লাসে এসে ভিতরে ঢুকে তার বান্ধবীদের কাছে গিয়ে বসে হাঁপাতে লাগলো। মায়াকে এইভাবে হাঁপাতে দেখে তার বান্ধবী নীলা বলল, ওই, তোর কি হয়েছে? তুই এইভাবে হাঁপাচ্ছিস কেন? পাগলা কুকুরে দৌড়ানি খেলি নাকি? না, তার থেকেও আরো বড় কিছু। তার থেকে বড় কিছু মানে বাঘের দৌড়ানি খেলি নাকি? আরে কি বলছিস এসব? বাঘ কোথা থেকে আসবে? তাহলে এভাবে হাঁপাচ্ছিস কেন সেটা বলবি তো নাকি? আরে আর বলিস না, ভার্সিটিতে ঢোকার সময় হঠাৎ তামিম ভাইয়া। কথাটা বলেই মায়া থেমে গেল। কি হলো, থেমে গেলি কেন? তামিম ভাই কি করেছে? না, এদেরকে এই সময়ে কথাটা বলা যাবে না, না হলে এরা আমাদের নিয়ে কি থেকে কি ভাববে। কিন্তু আমি তো ওনার নাম মুখে নিয়ে ফেলেছি, এখন যাই বলি না কেন ওনার নামই কিছু বলতে হবে। কিন্তু কি বলবো? কিরে, চুপ করে আছিস কেন? কথা বল। তামিম ভাই তোকে কি করেছে? আরে কি করবেন, কিছুই করেননি। তাহলে তামিম ভাই আর বলে থেমে গেলি কেন? নিশ্চয়ই উনি তোকে কিছু একটা করেছে। বল আমাদেরকে, তোকে উনি কি করেছে? আরে কিছু করেননি, হয়েছেটা কি শোন। ভার্সিটিতে ঢুকতে যাব তখনই দেখলাম তামিম ভাইয়ার রাস্তার মধ্যে একটা ছেলেকে উড়াধুরা মারছে। ছেলেটাকে মারতে দেখে ভাবলাম ওনাকে গিয়ে আটকাই। হেঁটে হেঁটে ওনার কাছাকাছি আসতেই মনে পড়লো ওই দিনের ঘটনা। তামিম ভাইয়া যে একটা ছেলেকে আগে কিছুদিন আগে মেরেছিলেন, একটা মেয়েকে টিচ করায়। ভাবলাম আমার আর ওনার কাছে যাওয়া ঠিক হবে না, চলে আসতে যাব তখনই হঠাৎ তামিম ভাইয়া পেছন ফিরে আমার দিকে তাকালেন। আমাকে দেখে ধীরে ধীরে আমার কাছে আসতে লাগলেন। আমি ভয় পেয়ে দৌড়ে ওইখান থেকে চলে আসি। এইটাই আমার হাঁপানোর কারণ। আর একটু কাছে গিয়ে ওই দিনের মতন জ্ঞান দিতে পারলি না ওনাকে? জ্ঞান দিতে গেলে আজ আমায় আর খুঁজেই পেতি না। মায়ার তো ঠোঁটের এই অবস্থা কেন? ঠোঁট একদম লাল হয়ে আছে, আর ঠোঁট থেকে হালকা ব্লাড বের হচ্ছে মনে হয়। কি বলিস, ঠোঁট থেকে আবার ব্লাড বের হবে কেন? আরে হ্যাঁ, সত্যি তো। দেখ তুই হাত দিয়ে, তোর ঠোঁট থেকে হালকা ব্লাড বের হচ্ছে মনে হয়। মায়া তাদের কথার আগামাথা বুঝতে না পেরে ঠোঁটে হাত দিয়ে দেখলো আঙুলের মাথায় হালকা রক্ত লেগে আছে। তার মানে সত্যি ঠোঁট থেকে ব্লাড বের হচ্ছে। ঠোঁট কাটলোও না, ফাটলোও না, তাহলে শুধু শুধু ব্লাড বের হচ্ছে কেন? ঠোঁট থেকে হঠাৎ ব্লাড বের হচ্ছে কেন মায়া বসে বসে ভাবছে। হঠাৎ তার মাথায় আসলো বাগানের ঘটনাটা। সে বুঝতে পারলো তামিম যখন তার ঠোঁটের মধ্যে কিস করেছিল তখন হয়তো সে তার ঠোঁটে কামড় মেরে ঠোঁট কেটে ফেলেছে, যার কারণে এখন ঠোঁট থেকে হালকা হালকা রক্ত বের হচ্ছে। ওই চুপ করে আছিস কেন? আরে কি তো ভাবছিস? হ্যাঁ না, কই কি ভাবছি, কিছু না তো। তা তোর ঠোঁট থেকে রক্ত বেরোচ্ছে কেন? কি জানি, হয়তো ঠান্ডায় ঠোঁট কেটে গেছে, তাই এখন রক্ত বেরোচ্ছে। আমি ঠোঁট ফাটে মানলাম, কিন্তু ঠান্ডা কারো ঠোঁট লাল হয় নাকি? আমার হয়। এবার তোরা একটু চুপ থাক, আর কথা বলতে ভালো লাগছে না। মায়ের কথা শুনে তার বান্ধবীরা চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলেন আর সবাই ক্লাসে মনোযোগ দিল। দেখতে দেখতে সবকটা ক্লাস করানো শেষ হলে ভার্সিটি ছুটি হয়ে গেল। ভার্সিটি থেকে বেরিয়ে মায়া তার বান্ধবীদেরকে বিদায় জানিয়ে বাসার উদ্দেশ্যে হাঁটা ধরল। মাঝ রাস্তায় আসতেই কোথা থেকে জানি একটা গাড়ি এসে মায়ের পথ আটকে দাঁড়ায়। তারপর ভিতর থেকে গাড়ির দরজা খুলে তামিম বেরিয়ে এসে মায়ের সামনে দাঁড়ালো। তামিমকে নিজের সামনে দেখে মায়া কিছুটা ভয় পেয়ে গেল। কোথায় যাচ্ছ জান পাখি? বাসায় আছি। গাড়িতে উঠে বসো, আমি তোমায় বাসায় পৌঁছে দিচ্ছি। লাগবে না, আমি একাই যেতে পারবো। কথাটা বলে মায়া তামিমের পাশ কাটিয়ে চলে আসতে যাবে, তখনই তামিম খপ করে মায়ের হাত ধরে ফেলে। এতে মায়া ভয় পেয়ে শিউরে ওঠে। চুপচাপ গাড়িতে উঠে বসো, না হলে কিন্তু বাগানে যা করেছিলাম এইখানেও আবার ওইটা করব। মায়া ভেবে দেখল এখন গাড়িতে ওঠা না ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। গাড়িতে না উঠলে যদি এখন সত্যি সত্যি ওই সময়ের কাজটা এখানেও করে বসেন, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। বাগানে তেমন মানুষ ছিল না বলে কেউ দেখেনি, কিন্তু এটা তো রাস্তা, যখন তখন মানুষ এসে ফেলতে পারে। না, উনি যখন বলছেন তাহলে গাড়িতে উঠে পড়ি। মায়া ভেবে দেখলো এখন গাড়িতে ওঠা না ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। তারপর মায়া আর কোনো কথা না বলে তামিমের গাড়িতে গিয়ে উঠে বসলো।
তামিমও একটু মুচকি হাসি দিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে ড্রাইভিং করতে লাগলো। প্রায় কিছুক্ষণ পর গাড়ি এসে মায়াদের বাসার সামনে থামলো। গাড়ি থামতেই মায়া গাড়ি থেকে নেমে যাওয়া ধরবে, তখনই তামিম মায়ের হাত ধরে ফেলে। এত তারা কিসের জান পাখি? বাসার কাছেই তো নিয়ে এসেছি, কোথাও তো আর কিডন্যাপ করে নিয়ে এসেছি না। হাত ছাড়ুন, আমি বাসে যাব। যাওয়ার জন্য এত মরিয়া হয়ে যাচ্ছ কেন? যাবে তো, না করলাম কখন? তাহলে আমার হাত ধরে রেখেছেন কেন? তোমার সাথে কিছু কথা বলবো তাই। কি কথা? যা জিজ্ঞেস করবো তার সঠিক উত্তর দিবে তো? উত্তর জানা থাকলে অবশ্যই দিব। আচ্ছা, তুমি কি আমায় ভালোবাসো না? দেখেন, আপনার অন্য একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। কিছুদিন পর সে আপনার বউ হবে। তো এইখানে আমায় ভালোবাসার কথা জিজ্ঞেস করার মানে কি? এটা ঠিক যে ওই মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো, এই বিয়েতে আমার একদমই মত নেই, এইটা তো বলবেন তাই না? মত না থাকলে আমি কি করব? আপনার পরিবার ওই মেয়েটার সাথে আপনার বিয়ে ঠিক করেছে, তাহলে ওই মেয়েকেই বিয়ে করুন। কেন আমার মতো থার্ড ক্লাস মেয়ের পেছনে অযথা ভালোবাসার নামে টাইম পাস করছেন? মায়া, এইভাবে বলো না প্লিজ। আমি সরি, আসলে আমি আপনার সাথে আমি কোনো কথাও বলতে চাই না, আর আপনার কোনো কথাও আমি শুনতে চাই না। এবার দয়া করে আমার হাতটা ছাড়ুন প্লিজ। ছেড়ে দিব। আগে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। দেখুন, আপনার একজনের সাথে এত কিছু শুনতে চাচ্ছি না, হ্যাঁ অথবা না কোনটা। না, আপনাকে আমি ভালোবাসি না, আর জীবনে বাসবো না। প্লিজ আমার মতো থার্ড ক্লাস মেয়ের পেছনে অযথা টাইম পাস না করে আপনার হবু বউকে টাইম দিন, আর একে অপরকে ভালো করে বোঝার চেষ্টা করেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। কথাগুলো বলেই মায়া তামিমের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে বাসার ভেতরে চলে গেল। আমিও দেখবো তুমি কিভাবে আমায় ভালো না বেসে থাকো। তোমার সবচেয়ে দুর্বল পয়েন্ট কি সেটা আমার জানা হয়ে গেছে। আমাকে ভালো না বাসাতে এখন থেকে তোমায় অনেক কষ্ট সহ্য করতে হবে। কষ্ট পেতে পেতে যখন তুমি আর থাকতে পারবে না, তখন তুমি নিজ থেকেই আমার কাছে এসে ভালোবাসি কথাটা বলবে। তারপর তামিম মায়াদের বাড়ির দিকে তাকিয়ে একটা ডেভিল হাসি দিয়ে গাড়িটা স্টার্ট দিয়ে তার বাসায় চলে আসলো। দুপুরের খাবার খেয়ে মায়া তার রুমের মধ্যে শুয়ে আছে আর তামিমের কথা ভাবছে। উনি আসলে চাচ্ছেনটা কি? প্রথমত, ওনার একজনের সাথে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও উনি আমার পেছনে পড়ে আছেন। দ্বিতীয়ত, ওনাকে আমি ভালোবাসি না বলার পরে উনি আমার পেছনে পড়ে আছেন। একজনের সাথে অলরেডি ওনার বিয়ে ঠিক হয়ে গেছে, তারপরে উনি কেন আমার পেছনে ভালোবাসার জন্য ঘুরঘুর করছেন? ওনার সম্পর্কে আমি যতটুকু জানি, এতে মনে হয় না যে উনি মেয়ে লোভী বা মেয়েদের প্রতি ওনার আকর্ষণ বেশি, আর সারাক্ষণ মেয়েদের নিয়ে মাতামাতি করা ওনার ভালো লাগে। তাহলে কেন উনি ওনার হবু বউকে রেখে আমার পেছনে পড়ে আছেন? উফ, মাথায় কিছুই ঢুকছে না। ওনার মনে যে কি চলছে এটা উপরওয়ালাই ভালো জানে। এদিকে তামিমও বাসায় এসে খাওয়া দাওয়া করে তার রুমে এসে মায়ের কথাই ভাবছে। তুমি যে আমার প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছো, এটা আমি ওই দিনে বুঝে ফেলেছি, যেদিন তুমি আমায় রিয়ার সাথে রেস্টুরেন্টে খাবার খেতে দেখেছিলে। এখন আমি যতটা মেয়ের সাথে কথা বলি বা মেলামেশা করি, এতে তুমি জেলাস ফিল করবে, এটা আমি ভালো করেই জানি। আমিও তোমায় ভালোবাসি, আর তুমিও এখন আমায় ভালোবেসে ফেলেছো, কিন্তু মুখ ফুটে বলতে পারছো না। এখন এমন কিছু করব যাতে তুমি নিজ থেকেই আমায় এসে ভালোবাসি কথাটা বলবে। দেখতে থাকো জান পাখি, এবার আমি কি কি করি। তারপর তামিম তার পকেট থেকে মোবাইলটা বের করে রিয়ার নাম্বারে কল দিল। দুইবার রিং হতেই ওপাশ থেকে রিয়া কল রিসিভ করলো। রেস্টুরেন্টে যাওয়ার দিন রিয়া নিজেই তামিমকে নিজের নাম্বার দেয় আর তামিমেরও নাম্বার দেয়। বাহ, এতদিন পর হঠাৎ আমার কথা কিভাবে মনে পড়লো আপনার? এতদিন পর কোথায়, 2 দিন আগেই তো আপনি কল দেওয়ার পর 20 মিনিট কথা বললাম। ওটা তো আমি নিজে থেকে দিয়েছি, তুমি তো আর দাওনি। এখন তো দিয়েছি নাকি? তা কি কারণে হঠাৎ আমায় ফোন দিলেন শুনি? আচ্ছা, ভুল হয়ে গেছে, আর কল দিব না, বাই। আই, একদম কল কাটবা না। এতদিন হলো তোমার সাথে কথা বলছি, কিন্তু তুমি তো কখনোই নিজ থেকে আমায় কল দাওনি। তাই বললাম, হঠাৎ কি প্রয়োজনে কল দিলাম। ও, তা প্রয়োজন ছাড়া কি কল দেওয়া যাবে না? আরে, সেটা কখন বললাম? তোমার যখন ইচ্ছা কল দিও, প্রয়োজনে অপ্রয়োজনে যখন মন চায় কল দিও, আমি কিছু মনে করব না। মেয়ের ঢং দেখো, আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে একে অকারণে কল দিব। কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলো। কি বলবো? কল দিয়েছো কেন?
কথা বলার জন্যই তো নাকি? তাহলে কিছু না বলে চুপ করে আছো কেন? হ্যাঁ, আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? আর আমায় আপনি না তুমি করে বলবা। আচ্ছা, তা তুমি কাল ফ্রি আছো নাকি তোমার কোনো কাজ আছে? না, আমার আবার কি কাজ থাকবে? আমি তো অল টাইম ফ্রি থাকি। আচ্ছা, তুমি তো আমার ভার্সিটি চিনোই, তা কাল একবার 3টার সময় আমার ভার্সিটিতে আসতে পারবে? পারবো না কেন? অবশ্যই পারবো, কিন্তু ভার্সিটিতে এসে কি করব? তোমায় নিয়ে একটু ঘুরতে যাবো আর কি। কি সত্যি? সত্যি। ওকে, কাল তাহলে 3টার সময় আমি তোমাদের ভার্সিটিতে চলে আসব, কিন্তু তোমাকে পাবো কোথায়? তুমি আগে ভার্সিটিতে আসিও, 3টার সময় আমাদের ভার্সিটি ছুটি হয়, আমি তখন বাহিরে দাঁড়িয়ে থাকবো। ওকে, আচ্ছা তাহলে এখন রাখি, আম্মু ডাকছে। ওকে, এবার শুরু হবে আসল খেলা। বলে তামিম একটা ডেভিল হাসি দিয়ে কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যাবেলায় তামিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসা থেকে বেরিয়ে গেল। একেবারে রাতে খাওয়ার সময় তামিম বাসায় এসে ঢুকল। বাসায় ঢুকতে তার আম্মু তাকে বকাঝকা করতে লাগলেন, কিন্তু এইসব সে কানে না নিয়ে তার রুমে চলে আসলো। রুমে সে হাত মুখ ধুয়ে দরজা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর তার আম্মু এসে খাওয়ার জন্য ডাকলে সে বলল বাইরে থেকে খেয়ে এসেছে, তাই আর খাবো না। তার আম্মুও আর কিছু না বলে চলে গেলেন। এদিকে মায়াও পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে রুমে এসে কিছুক্ষণ তামিমকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে মায়া ভার্সিটিতে চলে আসলো। এসে দেখলো তামিম ভার্সিটির ভেতরে তার লোকদের সাথে বসে আছে আর কি যেন কথা বলছে। মায়াকে ভার্সিটির ভেতরে ঢুকতে দেখে তামিম দেখেও না দেখার ভান করে তাদের সাথে কথা বলতেই আছে। তামিমের এমন আচরণে মায়া কিছুটা অবাক হয়ে গেল। প্রতিদিন তো উনি আমাকে দেখলেই আমার কাছে চলে আসতেন কথা বলার জন্য, তাহলে আজ ওনার কি হলো? আমাকে দেখেও না দেখার ভান করে বসে আছেন কেন? দূর, এটা আমার কি? উনি আমার সাথে কথা না বললে নাই, আমি আবার ক্লাসে যাই। তারপর মায়া ওইখান থেকে সোজা ক্লাসে চলে আসলো। ক্লাসে এসে মায়া দেখলো তার বান্ধবীরা একে অপরের সাথে গল্প করছে। মায়া তাদের কাছে গিয়ে বসতেই তারা চুপ হয়ে গেল। কিরে, তোরা চুপ হয়ে গেলি কেন? আমাদের কথা শুনতে তো তোর ভালো লাগে না, তাই চুপ হয়ে গেলাম। আমি কখন বললাম যে তোদের কথা আমার ভালো লাগে না? ওই যে গতকাল বললি। আরে গতকাল এমনিতেই ঠোঁটের ব্যথায় ভালো লাগছিল না, তাই ওই কথা বলে ফেলেছি। আর তোরা ওই কথাতে এখন আর কথাই বলতে চাচ্ছিস না। আচ্ছা যা, গতকালের জন্য সরি। এবার কথা বল, তোরা চুপ করে বসে থাকলে যে আমার ভালো লাগে না। মায়ের কথা শুনে তার বান্ধবীরা আবার গল্প করতে শুরু করলো। মায়াও তাদের সাথে যোগ দিল। কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলে তারা গল্প বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দিল। একেবারে 3টা ক্লাস করিয়ে টিফিন টাইমের বেল বেজে উঠল। মায়া আর তার বান্ধবীরা ক্লাস থেকে বেরিয়ে ক্যান্টিনে গিয়ে টিফিন খেয়ে আবার ক্লাসে চলে আসলো। কিছুক্ষণ পর টিফিন টাইমের সময় শেষ হলে আরেক স্যার এসে ক্লাসে ঢুকলেন আর ছাত্রছাত্রীদের ক্লাস করাতে লাগলেন। একে একে বাকি ক্লাস করিয়ে ভার্সিটি ছুটি হয়ে গেল। মায়া তার বান্ধবীদেরকে নিয়ে ভার্সিটি থেকে বের হতেই সামনে তাকিয়ে দেখলো তামিম তার গাড়ি নিয়ে দাঁড়িয়েছে আর একটা মেয়ের হাত ধরে মেয়েটার সাথে হেসে হেসে কথা বলছে। মায়া তামিমের সাথে থাকা মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে দেখলো এটা ওই রেস্টুরেন্টের মেয়ে যার তামিমের বিয়ে ঠিক হয়েছে। এদিকে তামিমও মায়াকে দেখে রিয়ার সাথে আরো হেসে হেসে কথা বলা শুরু করে দিয়েছে। তামিম মায়াকে শুনিয়ে শুনিয়ে রিয়াকে বলল, ওয়াও, রিয়েলি ইউ লুকিং ভেরি নাইস টুডে। আর তোমার ঠোঁটের পাশে তিল থাকায় তোমাকে আরো সুন্দর লাগছে। কি যে বলো না। আরে সত্যি বলছি, তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে। তুমি যদি আমার বউ হতে তাহলে এখন কি বলো? তামিম তার মুখ রিয়ার কানের কাছে নিয়ে এমন ভাব করলো যেন সে রিয়ার গালে চুমু খাচ্ছে। আসলে মায়াকে দেখানোর জন্যই তামিম এমন করছে। বিয়েটা হোক, তারপর না হয় বলবো। বিয়ের কথা শুনে রিয়া আরো লজ্জা পেল। আচ্ছা, অনেক কথা হয়েছে, এবার তাহলে যাওয়া যাক। কোথায় যাবে? গাড়িতে উঠে বসো, তারপর বলছি। তামিমের কথায় রিয়া গাড়িতে গিয়ে উঠে বসলো। তামিম একবার পিছনে ফিরিয়ে মায়ের দিকে তাকিয়ে দেখলো মায়া আগের মতোই সেখানে দাঁড়িয়ে আছে আর তার দিকে তাকিয়ে রাগে ফুসফুস করছে। মায়ের মন চাচ্ছে এখনই গিয়ে ওই রিয়া মেয়েটাকে গাড়ি থেকে বের করে চড়িয়ে মেয়েটার গাল লাল করে দিতে।
কিন্তু তার বান্ধবীরা তার পাশে থাকায় সে কিছু করতে পারছে না, আর বলতেও পারছে না। তামিম মায়ের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেল। কিরে মায়া, তোর চেহারা লাল হয়ে গেছে কেন? আসলে মায়ের চেহারা অনেক ফর্সা, আর ফর্সা মেয়েরা রাগলে চেহারা লাল হয়ে যায়, যা মায়েরও হয়েছে। কিছু না, এমনি। আমি বাসায় গেলাম, বাই। কথাটা বলে মায়া তাদেরকে আর কিছু বলতে না দিয়ে বাসার দিকে হাঁটা ধরল। মায়ের এমন আচরণে তার বান্ধবীরা কিছুই বুঝলো না। তারপর তারাও যার যার বাসায় চলে গেল। মায়া বাসায় এসে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানার উপর ধপ করে বসে পড়ল। তামিমের সাথে রিয়া মেয়েটাকে দেখে মায়ের কেন জানি সহ্য হচ্ছিল না তখন, কিন্তু তার এমন কেন হচ্ছিল এটা মায়া কিছুতেই বুঝতে পারছে না। মায়া এবার কিছুটা শান্ত হয়ে ভাবতে লাগলো, আচ্ছা, ওনার পাশে ওই মেয়েটাকে দেখে আমার তখন রাগ হচ্ছিল কেন? একটা মেয়ে যদি তার প্রিয় মানুষের সাথে অন্য কোনো মেয়েকে দেখে, তখনই ওই মেয়েটা জেলাস ফিল করে। তাহলে কি আমার প্রিয় মানুষটা উনি? তাহলে কি আমি ওনাকে ভালোবেসে ফেললাম? ভালোবাসলে কি আমি ওনাকে সারা জীবনের জন্য নিজের জীবন সঙ্গী হিসেবে পাবো? সেটা এই জন্মে হবে বলে তো মনে হয় না, কারণ ওনার পরিবার খুব উঁচু লেভেলের, আর আমার পরিবার মধ্যবিত্ত বললেই চলে। মিডল ক্লাস পরিবারের মেয়ে হয়ে আমি এত উঁচু পরিবারের ছেলেকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার আশা করছি। সবকিছুর পরে যে কি হবে সেটা আমরা কেউই জানি না। এই বিষয়ে স্বয়ং উপরওয়ালাই ভালো জানে। এভাবেই কাটতে লাগলো মায়া আর তামিমের দিনকাল। দেখতে দেখতে কেটে গেল 15 দিন। এখন তামিম প্রতিদিন ভার্সিটি শেষে রিয়াকে সাথে নিয়ে কোথাও ঘুরতে যায়, মায়াকে দেখিয়ে দেখিয়ে, যাতে মায়া এক সময় আর সহ্য করতে না পেরে তামিমকে নিজের মনের কথাটা বলে দেয়। কিন্তু মায়া এই 15 দিনে তামিমকে কিছুই বলেনি। এ তামিমের সাথে রিয়াকে দেখে মায়ের জেলাস ফিল হয়, কিন্তু সে মুখ ফুটে তামিমকে কিছু বলতে পারে না। মায়ের মনে হয় তার মন তাকে বাধা দিচ্ছে তামিমকে কিছু না বলার জন্য। তো আজ রাতের বেলা তামিম তার মা বাবার সাথে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। এমন সময় রফিক আহমেদ তামিমের বাবা বললেন, আমি চাচ্ছি আগামী শুক্রবার আমাদের বাসায় রিয়ার সাথে তোমার এঙ্গেজমেন্টের কাজটা সেরে ফেলতে। বন্ধু থেকে দাওয়াত দেওয়া হলে দিতে পারো। তামিম তার বাবার মুখ থেকে এমন কথা শুনে সে যেন আকাশ থেকে পড়ল। এত তাড়াতাড়ি যে রিয়ার সাথে তার এনগেজমেন্ট হবে এটা সে কল্পনাও করতে পারেনি। আব্বু কি বলছো এসব? এত তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট করানোর কি আছে? আরো কিছুদিন পর। রিয়ার আপু চাচ্ছে যে তোমার এঙ্গেজমেন্টের কাজটা সেরে ফেলতে, তারপর একটা ভালো দিন দেখে দুজনের বিয়ে তারিখ ঠিক করা হবে। তাই বলে আমি আর কোনো কথা শুনতে চাই না। আগামী শুক্রবার তোমাদের এঙ্গেজমেন্ট হচ্ছে, ব্যাস, এটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে। তারপর তামিম আর কোনো কথা না বলে তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে তার রুমে চলে আসলো। রুমে এসে সে রিয়াকে ফোন দিয়ে এনগেজমেন্টের তারিখটা আরও পরে ফেলতে বললে রিয়া বলল সে তার আব্বুর কথার বিরুদ্ধে যেতে পারবে না। তামিম রাগের মাথায় কল কেটে বিছানার উপর মোবাইলটা ছুঁড়ে মারল। পরের দিন তামিমের বাবা তার অফিসের সকল স্টাফদেরকে তার ছেলের এনগেজমেন্টে আসার জন্য বলে গেলেন। সাথে ওনার আরও কিছু কর্মচারীদেরকেও বললেন যারা তার আন্ডারে কাজ করে। রাতের বেলা খাবার টেবিলে বসে মায়া আর তার মা বাবার সাথে খাবার খাচ্ছে। এমন সময় মায়ের আব্বু বললেন, শোন, আগামী শুক্রবার আমাদের বসের একমাত্র ছেলের এনগেজমেন্ট হবে, তাই উনি সবাইকে ওনার ছেলের এনগেজমেন্টে আসার জন্য বলেছেন। রাতে আমরা সবাই ওখানেই খাবো। তোমার বস মানে কার কথা বলছো আব্বু? এই শহরের নামকরা বিজনেসম্যান রফিক আহমেদকে তো চিনোই। সামনে শুক্রবার ওনার একমাত্র ছেলের এনগেজমেন্ট হবে, তাই আমাদেরকেও উনি যেতে বলেছেন। কারণ আমার যে কয়টা দোকান আছে সেগুলো সব ওনারই, আমি শুধু ওইগুলা দেখাশোনা করি আর কি। মায়া তার আব্বুর মুখ থেকে রফিক আহমেদের ছেলের বিয়ের কথা শুনে মায়ের পায়ের তলার মাটি সরে গেল। কারণ ওনার তো একটাই ছেলে, আর উনি হলেন তাদের কলেজের তামিম ভাইয়া। তার মানে সামনে শুক্রবারে তামিম ভাইয়ের এঙ্গেজমেন্ট হবে?